ভুবনেশ্বরের ঢোকার ঠিক আগেই আমরা চলে গেছিলাম ধবলগিরিতে বা ধউলিতে। তো সেখানে রয়েছে পাহাড়ের ওপরে শিব ঠাকুরের মন্দির, আর নিচে শিব ঠাকুরের মন্দির মানে, আর তারও ওপরে আরও উঁচুতে পাহাড়ে উঠলে গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু করা রয়েছে। এখানে বুদ্ধদেবের মন্দির রয়েছে। তো প্রথমেই আমরা সিঁড়ি দিয়ে উঠে গেলাম, খালি পায়ে উঠতে হয়। এখানে নিচে জুতোগুলোকে ছেড়ে গাড়ি নিচে পার্কিংয়ে দাঁড় করানো আছে। তো আমরা প্রথমে শিবের যে মন্দির ছিল সেখানে আমরা গেলাম। এই যে আমি ছোট করে, ওখানে ছবি তুলতে দিচ্ছিল না ঠিক, তা আমি ছোট করেই একটা ভিডিও করেছিলাম। তারপরে সেখানে প্রণাম করে আমরা আবারও সিঁড়ি দিয়ে উঠে যাব একদম উঁচুতে, যেখানে গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু করা আছে আর বুদ্ধদেবের মন্দিরও আছে। পুরো পাহাড়টাকেই এইভাবে কেটে কেটে কিন্তু মন্দিরটা করা হয়েছে, বোঝাই যাচ্ছে যে, আর অনেকটা উঁচু। সেটা আমি এক্ষুনি দেখাবই, একটুখানি দেখে হয়তো বুঝতে পারছেন যে পুরো মনে হয় যেন পুরো ভুবনেশ্বর শহরটাই মানে এখান থেকে দেখা যাচ্ছে পুরোটা। এত সুন্দর ভিউটা এখানে, ভীষণ সুন্দর। আর যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল সেদিনকে, কোনো রকম রোদ্দুর ছিল না, রোদের তাপ ছিল না। যদিও এখানে আমরা মানে এসছি অনেকটাই বেলা হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে খুব ভালো লাগছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর। কিন্তু অনেকটা উঁচুতে, যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে ওঠাটা একটু কষ্টকর। যারা ইয়াং আমাদের মতো তাদের তো কোনো ব্যাপারই না, ঝটপট উঠে পড়বে, ঝটপট নেমে পড়বে। তো আমি আশপাশটা দেখাচ্ছি, আমার খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর, অনেকটা দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে না পুরো ভুবনেশ্বর শহরটাই দেখা যাচ্ছে। মন্দিরটা খুব সুন্দর। আমি আগের বারে যখন পুরী এসেছি অনেক বছর আগে, তখন এখানে আসা হয়নি। তো এবারে ভাগ্যক্রমে আমার মানে সৌভাগ্যক্রমে আমার দেখা হয়ে গেল, খুবই ভালো লেগেছে আমার। তোমাদের কেমন লাগলো যারা আসোনি আমার মতো আগে, তাদের কেমন লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে এখানে, বিশাল বড় মাপের একটি। আশপাশটা শুধুই সবুজ, শুধুই সবুজ, যেন মানে চোখের আরাম, চোখের শান্তি, দেখেও খুব ভালো লাগে। তো এখানে তো বেশ মোটামুটি ছিলাম 20-25 মিনিট। তারপরে আমরা গেছিলাম লিঙ্গরাজ মন্দিরে, যেখানে 100, যদি না ভুল হয় আমার, 108টি শিবের মন্দির আছে। তো সেখানে ছবি তোলা অ্যালাউ ছিল না বলে আমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি, তো আমরা ওটা আর কি দেখাতে পারলাম না। তো তারপর আমরা সোজা চলে এসেছিলাম নন্দনকাননে, সবচেয়ে বড় চিড়িয়াখানা একদম, মানে কলকাতা চিড়িয়াখানা তো কি, ওটা তো হার মেনে যাবে, বিশাল বড় এরিয়া জুড়ে নন্দনকাননটা। তো আমরা ঢুকে গেছিলাম সেখানে। আর এখানে প্লাস্টিক অ্যালাউ ছিল না বলে আমরা 2টো পপকর্নের প্যাকেট কিনেছিলাম, তো সেটাকে কেটে ওরা কাগজের প্যাকেটের মধ্যে ভরে দিল, বললো প্লাস্টিকগুলো নিয়ে নিল। ভালো সিস্টেম। এখানে যেহেতু সব জন্তু জানোয়াররা রয়েছে, তাদের সুরক্ষার জন্য হোক বা স্বাস্থ্যের জন্য হোক, ইকোসিস্টেমের কারণে হোক, তো প্লাস্টিকটাকে তো আমরা সাধারণত ব্যবহার করা উচিত নয়। তো খুব ভালো, আমার একটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, কথা বলতে বলতে তো অনেকগুলো দেখানো হয়েই গেল। পাখিদের যেখানে রাখা হয়েছে সেইটা, তারপর এত সুন্দর লাগছিল। আমরা এখানে একটা বাস করা হয়, মানে ছোটো মতো বাস থাকে যে ওপেন যে সাফারি যেটা, সেটা দেখানোর জন্য, কিন্তু আমরা সেটা করিনি। আমরা হেঁটে হেঁটে দেখবো বলে, অনেকটা সময় গল্পও করা যাবে আর হেঁটে হেঁটে অনেকটা জায়গায় ঘোরাও যাবে, মাম্মামেরও ভালো লাগবে। তো অনেকগুলো জন্তু জানোয়ারের মধ্যে দেখা হয়ে গেল এখানে। জলহস্তী, তারপরে এখানে কুমিরের যেখানে রাখা হয়েছে কুমির, তারপরে সাপ টাপ যেখানে আছে সেটা আমরা দেখতে যাচ্ছি। মাম্মাম তো কাকাইয়ের কোলে, বিশাল বড় একটা কুমির, তার পেটের তলা দিয়ে আমরা যাচ্ছি। মাম্মামকে বলছি ওই দেখ বাবু, আমরা কুমিরের পেটের মধ্যে ঢুকে গেছি। তো গল্প করতে করতে যাচ্ছিলাম, খুব ভালো লাগছে। ছোটোবেলায় কলকাতা চিড়িয়াখানায় তো আমরা সবাই গেছি, আর সেখানে সব জন্তু জানোয়ারই মোটামুটি আমাদের দেখা, আর টিভিতে এসবে তো আমাদের দেখায় হয়েই গেছে। কিন্তু তাও এই বয়সে এসেও যেন নতুন করে এইসব দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে চোখের সামনে থেকে দেখার একটা আলাদাই মজা আছে, আলাদাই তৃপ্তি আছে। তো বেশ ভালো লাগছিলো, মানে খুঁজে খুঁজে দেখছি কোথায় কী আছে। এই যে কুমিরটা ঘুমোচ্ছে, এই বলছি এই দেখ এই কুমিরটা আবার জেগে আছে, না জেগে আছে ঠিক, চোখ বন্ধ করে আছে, এক্ষুনি ধরবে কাপাত করে। তো কত কুমির এখানে, মানে এটা আমরা আবিষ্কার করেছি, প্রচুর কুমির রয়েছে। তো আলটিমেটলি অনেক হাঁটাহাঁটি করার পর তারপরে আমরা বাঘ মশাইয়ের দেখা পেয়েছি। প্রথমেই যার দেখা পেলাম সেটা হলো সাদা বাঘ। একটা জায়গায় সাদা বাঘ একটা ছিল, আর একটা জায়গায় সাদা বাঘ আর হলুদ বাঘ দুটোই ছিল, মানে ইন্ডিয়ান টাইগার যেটা বলছে, রয়্যাল বেঙ্গল টাইগার, দুটো একসাথে রাখা হয়েছে।
তো প্রথমে দেখলাম সাদা বাঘটাকে বোধহয় খেতে দেওয়া হয়েছে, ওদের খাওয়ার টাইম, ওরা তো ঠিক জানে। তো সে খেয়ে চলে গেল। তারপরে তার সাথে যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সে আবার স্নান টান করে এসে তার লাঞ্চ সারছে। হতে পারে এটা লাঞ্চই তাদের, বা জানি না এটা কি তাদের। তো তারাও জানে যে আমরা এই সময় তাদের সঙ্গে দেখা করতে আসি, তো তারা বাইরেই ছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। বেশ এক লাফ দিয়ে উঠে পড়লো। আর আমার মেয়ের তো খুব ভালো লেগেছে, কাছ থেকে একদম টাইগার দেখছে। ওর কেন, আমাদের সবারই এখনও যেন বাঘ দেখলে সেই চেঁচিয়ে উঠি সবাই মিলে, এই বাঘ বেরিয়েছে, বাঘ বেরিয়েছে। তো আমরা স্বাভাবিক বাচ্চাদের মতো সেটা করছিলামও, মিথ্যে বলবো না। তো এই সব তো দেখা হলো। এই যে বাঘটি তার বন্ধু যে বাকি খাবারটা রেখে গেছিলো, সে বাকি অর্ধেকটা সে খাচ্ছে তৃপ্তি করে। তারপরে এই দেখতে গিয়ে আমরা আর হাতিটা দেখতে পাইনি, হাতিটা খুঁজছিলাম। একই দিকে ছিল, আসলে এত বড় এরিয়া, মানে একটু ঘেটে হয়ে গেছি আমরা। ম্যাপ করে রেখেছি, কিন্তু ম্যাপ থাকলেও ম্যাপটা অনেকটা সুবিধারও ছিল, মিথ্যে বলবো না। যাই হোক, এই আমাদের লাস্ট সাইট সিনের ছিল নন্দনকানন। তো এখান থেকেই আমরা সোজা বাড়িতে মানে হোটেলে ব্যাক করেছি। খুব টায়ার্ড ছিলাম সারাদিন ঘোরাঘুরির পরে। আর যা সারাদিন তো আর কিছু ব্লগ টক করতে পারিনি। আবার পরবর্তী ব্লগ মানে পরের দিনের লাস্ট দিনের ব্লগ তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। টাটা।